সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে TVN24 নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে। আমরা শুরু করব আমেরিকার ভেতর থেকে। মিনিয়াপলিসে সম্প্রতি যা ঘটেছে তা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বা আইস পরিচালনার সময়, তাদের কার্যক্রম বলতে যেটাই আপনারা মনে করে থাকেন, যেটা দেখছেন চোখের সামনে, সংঘর্ষ, বিক্ষোভ এবং প্রাণঘাতী সহিংসতা সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। একজন আইসিইউ নার্সের মৃত্যু, অ্যালেক্স পেডির কথা বলছি, বাই ফেডারেল এজেন্ট, এবং দ্য প্রোটেস্ট ওভার দ্য কিলিং অফ রেনে গুড ডিউরিং দ্য অপারেশন মেট্রো সার্জ। ব্যাপক জনরোষ, ফেডারেল গভর্নমেন্টের নেতৃত্বের সরাসরি প্রতিবাদ। সবেরই ফল ফেডারেল সরকারকে এখন তাদের কৌশল পূর্ণ বিবেচনা করতে বাধ্য হয়েছে। শেষ মুহূর্তে সরকারি শাটডাউন এড়ানো গেছে। এবং নিউ ইয়র্কের মেয়র মামদানি সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলায় কেমন করলেন সেটিও আমাদের আলোচনায় থাকবে। আমরা আলোচনা করব আইসের নীতি সাম্প্রতিকভাবে কেন পরিবর্তন আসছে বলে আমরা মনে করছি বা শুনছি ফেডারেল গভর্নমেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে অনেকে। এটি কি সত্যি মানুষের প্রতিবাদের কারণে, রাস্তায় নেমে আসার কারণে সত্যি কি সাধারণ মানুষের এর জন্য একটি আংশিক বিজয়, নাকি কেবলমাত্র চাপ সামলে নেওয়ার একটি কৌশল? এছাড়াও আমরা কথা বলবো কংগ্রেস ওমেন ইলহান ওমরের উপর সাম্প্রতিক হামলা নিয়ে। এটি শুধু একটি ব্যক্তিগত আক্রমণ নয়, এটি বড় বৃহত্তর রাজনৈতিক পরিবেশে আপনি যদি দেখেন, এটা ভয়ের পরিবেশ এবং ঘৃণার রাজনীতির প্রতিফলন বলে অনেকে মনে করছেন। আমরা আলোচনা করবো সেটি। অনেকে বলছেন এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং রাজনীতির ফল হিসেবে। অন দ্য ফরেন পলিসি সাইড, আমেরিকা কি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার দিকে এগোচ্ছে? অবস্থা দৃষ্টি সেরকমই মনে হচ্ছে। আলোচনায় থাকবে সেটি। প্রেসিডেন্ট ট্রাম্প কেন বলছেন বুট অন দ্য গ্রাউন্ড, তার মানে কি সৈন্য নামিয়ে দেবেন সেখানে? এর কথা বলছেন কেন তিনি? এই বক্তব্যের সংঘাতের পেছনে কি ইসরায়েলের ভূমিকা রয়েছে? অবশ্যই রয়েছে, কিন্তু কেন সেটিও আলোচনা থাকবে। অন দ্য গ্লোবাল ফ্রন্ট, আমরা উইল ট্র্যাক ডাউন ডেমোক্রেসি ইন অ্যাকশন। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে আর কদিন পরই 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এই মুহূর্তে দুটি দল, বিএনপি এবং জামাতে ইসলামীর আলোচনায় আসলে কেন্দ্রবিন্দু। বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এই দু দলকে কিভাবে তুলে ধরা হচ্ছে, এই কাভারেজ নিয়ে কি বাংলাদেশের আসলে গণতন্ত্রের ভাবমূর্তি গঠনের প্রভাব ফেলছে কিনা সেটিও আলোচনায় থাকবে। জামাতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের দলে কোনো নারী সভাপতি থাকবেন না। এই বক্তব্য নিয়ে তেমন কোনো বড় উদ্বেগ দেখা যাচ্ছে না। তাহলে কি এর অর্থ বাংলাদেশের মানুষ আরো বেশি ইসলামিক পন্থী বা ইসলামিক রাজনীতির দিকে ঝুঁকছেন? একই সময়ে আমরা দেখছি ভারত কেন বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে? এটি কি শুধুই নিরাপত্তাজনিত সতর্কতা, নাকি এর পেছনে বড় কোনো কূটনৈতিক সংকেত রয়েছে? এবং সর্বশেষে আমরা আলোচনা করব গাজার জন্য প্রস্তাবিত বোর্ড অফ পিস নিয়ে, যা জাতিসংঘকে পাশ কাটিয়ে শান্তি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে অনেকেই। এই উদ্যোগের পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকৃত পরিকল্পনাটি আসলে কি, এবং একটি বৈশ্বিক কূটনৈতিকের জন্য কি বার্তা বহন করে, এই সমস্ত ব্যাপারে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিচ্ছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর মেহনাজ মোমেন, A&M টেক্সাস ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেকদিন পরে আপনাকে দেখলাম, আশা করি আপনি ভালো আছেন এবং সূচনা শুনেই বুঝতে পারছেন যে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। হাসান ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করি। নিউ ইয়র্কে আছেন, আমিও নিউ ইয়র্কে আছি। চলুন, নিউ ইয়র্কে একটি বিপর্যয় ঘটে গেল তুষারপাতের, এবং এই তুষারপাত নিয়ে অনেক মন্তব্য হচ্ছে পক্ষে বিপক্ষে নতুন মেয়র মামদানির জন্য। তো মামদানি তার প্রথম টেস্ট কেমন করলেন বলে আপনি মনে করেন এই ন্যাচারাল ডিজাস্টার সামলানোর ব্যাপারে? ভাই অনেক ধন্যবাদ। আপনাকে দেখছি অনেকদিন পরে। আপনাকে সালাম। মামদানির জন্য প্রথম মেজর টেস্ট, এবং আপনি যদি রিভিউগুলি দেখে থাকেন, টেলিভিশন কাভারেজ দেখে থাকেন, পত্রপত্রিকা পড়ে থাকেন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এমনকি নিউ ইয়র্ক পোস্ট, তারা সবাই মামদানিকে প্লাস পয়েন্টই দিয়েছে। যেমন নিউ ইয়র্ক টাইমস বলেছে যে মামদানি হিউমার ব্যবহার করেছেন, তার কমিউনিকেশন স্কিল ব্যবহার করেছেন এবং তার ম্যানেজমেন্ট স্কিল ব্যবহার করেছেন, করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন।
মাথায় রাখতে হবে যে 8.5 মিলিয়ন মানুষের এই শহর নিউ ইয়র্ক, 5টা বড়, এবং যে বিশাল আকারের স্টর্মটা হয়েছে, সাম্প্রতিক সময়ে এত বড় স্টর্ম আমরা দেখিনি, এবং অ্যাকুমুলেশন হয়েছে স্নোর। তার চেয়ে বড় কথা, বরফ জমে গেছে, জমার ফলে যেটা ঘটে রিমুভ করা যাচ্ছে না। আমি যেখানে থাকি, আমি থাকি কুইন্স ভিলেজে, প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি আমরা বরফ সরানোর গাড়ি প্লাউ করছে, রাস্তা মুক্ত হয়েছে, গাড়ি চলাচল করতে পারে, কিন্তু বরফগুলি রাস্তার দুপাশে জড়ো হয়ে পড়ছে, ফলে গাড়ি রাখবার জন্য পার্কিং কোনো স্পেস পাচ্ছেন না, আপনি হাঁটারও পথ পাচ্ছেন না। ফলে যত কমপ্লেন শুনছি আমি মূলত এই ব্যাপারটা নিয়ে, যে বরফ জমে স্তূপ হয়েছে। আমরা জানি যে প্রায় 2500 প্লাউ ট্রাক এই সময় মামদানি এমপ্লয় করেন, আর আমাদের রাফলি 1003 ট্রাক আছে, তার মধ্যে আড়াই হাজার ট্রাককে তিনি ব্যবহার করেছেন, এবং খুব তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি দিনই বরফ এই স্টর্মের প্রতিটি দিনই তিনি প্রেজেন্ট ছিলেন। আমি দেখছিলাম আমাদের সিটি কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট, তার একটি বক্তব্য আমার নজরে পড়েছে। উনি বলছেন যে মামদানি ওয়াজ প্রেজেন্ট অল দ্য টাইম নেক্সট টু নিউ ইয়র্ক সিটি ডুয়েলার্স। এই শহরে যারা বাসিন্দা তার পাশে মামদানি আগা গোড়ায় ছিলেন, তিনি প্রেস কনফারেন্স করছেন, তিনি নিজে রাস্তায় বরফ ক্লিন করছেন, লোকের সঙ্গে ঠাট্টা করছেন, মজা করছেন। ছুটির দিনে বাচ্চারা ভেবেছিল স্নো ডে হবে, স্নো ডে না দিয়ে তাদেরকে তিনি ঘরে বসে লং ডিস্টেন্সে পড়ার কথা বলেছেন, এতে ছাত্ররা অখুশি হয়েছে, ঠাট্টা করে তিনি বলেছেন তোমরা রাগ করলে আমার সাথে দেখা হলে আমাদেরকে স্নোবল ছুড়ে বেরো। অন্য কথা, তিনি হিউমার দিয়ে চেষ্টা করেছেন সবাইকে ইনভলভ করতে। আমার বইতে, আমার বিবেচনায় মামদানি তার পরীক্ষায় ভালোভাবে উতরে গেছেন। কোথায় তিনি ফেল করেছেন, তিনি নয়, সিটি ফেল করেছে বলবো আমি। তা হচ্ছে যে এইবারের যাত্রায় প্রায় 8 জন, আমার হিসাব মতে 8 জন ঠান্ডায় জমে মারা গেছেন, 8 জন ঠান্ডা জমে মারা গেছেন, এবং তাদের মধ্যে নানা বয়সের মানুষ আছে। একজন অলমোস্ট 90 বছরের বৃদ্ধ, তিনি ডিমেনশিয়ায় ভুগতেন, ঘর থেকে বেরিয়ে গেছেন, আর ফিরতে পারছেন, আটকে পড়েছেন, বরফে পড়ে মারা গেছেন। এরকম 8 জন মানুষ মারা গেছেন, এবং মামদানি কিন্তু প্রথম দিন থেকেই বলছেন প্লিজ আপনার প্রতিবেশী কেউ যদি বয়স্ক হন, বয়োবৃদ্ধ হন, বিবাহ থাকেন, তার পাশে দাঁড়ান। ভলেন্টিয়াররা তিনি বারবার পাঠিয়েছেন দেখবার জন্য কে কোথায় আটকে পড়ে আছে। এই যে 8 জনের কথা বললাম, এরা সবাই কিন্তু হোমলেস, একজন ছাড়া বাকি সবাই হোমলেস, এবং হোমলেসের মধ্যে টেন্ডেন্সি হচ্ছে ঘরে না ফিরে যাবার, তারা যেখানে থাকেন সেটা তাদের ঘর। ফলে জোর করে ধরে নিয়ে আসতে হয়েছে, কিন্তু লিটারালি জোর করে তাদেরকে ধরে নিয়ে আসতে হয়েছে ঠান্ডা থেকে মুক্ত হবার জন্য। চেষ্টা চেষ্টা তিনি কমতি করেননি, ফলে আমি বলবো, যেটা বললাম আবার বলি আমি, যে প্রথম পরীক্ষায় তিনি আমার বিবেচনায় উতরে গেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। মেহনাজ মোমেন, যাচ্ছি আপনার কাছে। আপনি সমাজবিজ্ঞান পড়ান, সো এই যে মিনিয়াপুলিসে আমরা যেই ঘটনাটি দেখলাম, মানে এটি জোর করে ফেডারেল এজেন্ট আইস পাঠিয়ে দেওয়া হলো, এটি একটি ব্যাপার। এবং সাধারণ জনগণের উপর বেসিকলি আমাদেরকে প্রথমে বলা হলো যে আমরা যে ইললিগাল লোক আছে, যারা যারা ক্রিমিনাল আছে তাদেরকে ধরবো, কিন্তু আমরা দেখলাম যে নির্বিচারে গণহত্যা চলছে বেসিকলি। রেনে গুডের কথা আমরা জানি, অ্যালেক্স প্যারির কথা আমরা জানি, যেটি একেবারে প্রকাশ্যে চলে এসেছে। আমরা দেখেছি 70 বছর বয়সের একজন লোককে এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে শুধুমাত্র বক্সার এবং স্যান্ডো গেঞ্জি পরিয়ে ফেডারেল এজেন্ট জোর করে নিয়ে যাচ্ছে গাড়িতে। আমরা দেখলাম যে 17 বছরের একটি ছেলে যে ওয়ালমার্টে কাজ করতো, হু ইজ বর্ন ইউএস সিটিজেন, তাকে যেভাবে হেনস্থ করা হলো, তারপরে যখন তাকে ধরে নিয়ে গেল হলো রাস্তায়, তারা বুঝতে পারলো যে এটা আসলে ইউএস সিটিজেন ছেলেটি, তখন তাকে ছেড়ে দেওয়া হলো। সে উদ্ভ্রান্তর মতো এদিক সেদিক হাঁটছিল এবং কান্না করছিল, 17 years old, রাইট? আমরা দেখলাম যে বাচ্চা, মা, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমরা দেখলাম ওয়ারেন্ট ছাড়া বিভিন্ন বাসায় দরজা ভেঙে ঢুকে যাচ্ছে, ওয়ারেন্টের প্রয়োজন নেই, ওকে? যখন তখন যাকে তাকে গ্রেফতার শুধু না, হেনস্থ করা হচ্ছে। আপনি যদি সাদা না হয়ে থাকেন তাহলে তো আপনার রক্ষাই নেই। এখন তো সাধারণ রক্ষা নেই, সাদা তো রক্ষা নেই। এবং এটির আরো বড়, অ্যালেক্স পেটির ব্যাপারে তদন্ত আরো চলে এসেছে, এবং মানে যে কথা আমি শুনলাম তাতে মনে হচ্ছে it was a calculated murder. It is a murder nonetheless,
বাট ইজ ওয়াজ এ টার্গেটেড মার্ডার, নট ক্যালকুলেটেড, টার্গেটেড মার্ডার। সেটা আপনি হয়তো ইতিমধ্যে দেখেছেন এই ধরনের রিপোর্ট। আমার যতদূর ধারণা, আপনি যখন মাথা নাড়ছেন আমি বুঝতে পারছি। এই যে মিনিয়াপোলিসে যেটি হলো, মিনিয়াপোলিস সাধারণ মানুষ এবং সরকার মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। সমাজ বিজ্ঞানের চোখে হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস, আচ্ছা, আমি একটু এবং পিছন থেকে আউটকামটা শুরু কি করতে হয় যখন মানুষ দাঁড়িয়ে যায়? হ্যাঁ, আমি একটু পিছন থেকে শুরু করতে জি, চাই। জি। আপনারা যদি ট্রাম্পের ইলেকশনের প্রমিস গুলো দেখেন, ওনার জি। প্ল্যাটফর্মই ছিল যে উনি ক্রিমিনাল, যারা যে ইলিগালরা ক্রিমিনাল কাজ করে তাদেরকে উনি দেশ থেকে বিতাড়ন করবেন, এবং এই প্ল্যাটফর্মে কিন্তু উনি অনেক সমর্থন পেয়েছিলেন। কিন্তু তারপরে যখন আমরা দেখলাম যে উনি ক্ষমতায় আসলেন, উনি আইস যেভাবে করে তার ক্ষমতা ব্যবহার করছে, সেটা কিন্তু ক্রিমিনাল কারো পিছনে যাচ্ছে না এবং ইল্লিগালও না। এবং আমি এখানে আরেকটা জিনিস, আরেকটা প্রসঙ্গ অ্যাড করতে চাই। মিনিয়াপোলিস শহরে আপনার কয়জন আনডকুমেন্টেড মানুষ আছে? আপনার যদি সত্যি আনডকুমেন্টেড মানুষ ধরতে হয়, তাহলে যে সমস্ত শহরে তাদের সংখ্যাধিক্য আছে, নিউ ইয়র্ক, মানে যে সমস্ত স্টেটের কথা বলছি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইভেন টেক্সাস, এসব জায়গায় কিন্তু আমরা ওরকম তৎপরতা দেখছি না। আমরা তৎপরতা দেখছি কতগুলো টার্গেটেড সিটি, যেমন পোর্টল্যান্ডে হয়েছিল, লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছিল, এখন মিনিয়াপোলিসে। এবং এখানে আরেকটা জিনিস, ওখানে যারা সোমালিরা আছে তারা কিন্তু বেশিরভাগ এসেছে 80s 90s এ। তো ওখানে সোমালিও এবং আমেরিকান সিটিজেন তারা, কিন্তু ধরেন নন হোয়াইট এরকম ভাবে যদি ধরি, তারাও কিন্তু অনেক দিন ধরে আছেন, তারাও কিন্তু নতুন আগত না, তারাও মানে তারা অলরেডি 20 বছর 30 বছর হয়ে গেছে, তারা এই দেশেরই এখন সিটিজেন। হ্যাঁ, তো এখানে একটা প্রসঙ্গ হচ্ছে সবচেয়ে মানে আমাদের চিন্তা করতে হবে, কেন এই শহরটিকে কেন টার্গেট করা হলো। আচ্ছা, 2 নম্বর কথা, আমরা নিজের চোখে আমরা যেগুলো দেখলাম, যেগুলো ভিডিওতে যেভাবে করে রেনে গুডকে মারা হলো এবং অ্যালেক্স পেটিকে মারা হলো, মানে এগুলো তো হত্যা ছাড়া আর কোনো কিছুই না। এবং রেনে গুডের ব্যাপারে আমরা দেখেছি যে ফেডারেল গভর্নমেন্ট খুব শক্ত অবস্থান নিয়ে বারবার বলছিল যে উনি আইসের কার্যক্রমে বাধা দিচ্ছিলেন। কিন্তু অ্যালেক্স পেটির ব্যাপারে আমরা দেখেছি তাদের প্রথমেই সেই কথাগুলো বললেও এই জিনিসটা, এই মতবাদটা তারা পরিবর্তন করতে বা নরম সুর করতে তারা বাধ্য হয়েছেন। যদিও অ্যালেক্স পেটি তার গান ক্যারি করছিলেন এবং যে গান তার মানে লিগাল, তার সমস্ত রাইট আছে, উনি কিন্তু একবার ওনার গানের মধ্যে হাত দেননি। উনি যে 2জন মহিলাকে আইস হেনস্থা করছিল তাদেরকে উনি রক্ষা করার জন্য গেছিলেন। এবং আরেকটা কথা, অ্যালেক্স পেটিকে 10টি গুলি করা হয়েছে, তার মধ্যে তার গান নিয়ে নেওয়ার পরে তাকে গুলি করা হয়েছে। এবং মানে এটা তো যদি সত্যিই কাউকে মনে করা হয় যে আমার কাজে বাধা দিচ্ছে, আমি ডিফেন্সিভ, 10টা গুলি করার প্রয়োজন নাই। এবং রেনে গুডের ব্যাপারেও কিন্তু এখন নতুন তথ্য আসছে যে ওনাকে প্রথম গুলিটি যখন পুলিশ করেছিল, তারপর 8 মিনিট উনি জীবিত ছিলেন, তখন কিন্তু কোন রকমের আপনার মেডিকেল সহায়তা তাকে দেওয়া হয়নি। তো এগুলো তো একদমই হত্যা। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে মাগা বেস, যেটা ট্রাম্পের সাপোর্টার বেস, আপনার যারা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট খুবই আপনার তাদের জন্য একদম সিক্রেট একটা জিনিস, তারাও কিন্তু অ্যালেক্স পেটির মৃত্যুটাকে, রেনে গুডের মৃত্যুটাকে তারা যেরকম ভাবে জাস্টিফাই করেছে সেরকম ভাবে করছে না। এবং এখানে আরেকটা জিনিসও আমার কাছে মনে হয় বলা দরকার, এই দুটি মৃত্যু নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু আরো অনেক মৃত্যু ঘটেছে। হ্যাঁ, এবং তার মধ্যে আপনার কিন্তু আমার জানার মতে আরো ধরেন মোট আমি 8টি মৃত্যু দেখেছি, কিন্তু তার মধ্যে এই 2জনই শুধু আপনার শ্বেতাঙ্গ। হ্যাঁ, তো এখন এই সমস্ত মৃত্যু, তারপরে যেভাবে করে ধরে নেওয়া হচ্ছে, একটা 5 বছরের ছেলেকে ধরে নিয়ে এসে এই টেক্সাসেই তাকে বন্দি করে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছেলেটি একদম কোনো কিছু খেতে পারছে না, মানে একদম নির্জীব হয়ে পড়েছে, তার মা খুবই চিন্তিত। তো ও তো এবং সে কিন্তু আমেরিকান সিটিজেন। এরকম আপনি যে আরেকজন ভদ্রলোকের কথা উল্লেখ করলেন, যাকে একদম ঘর থেকে এরকম মানে উনি ঘুমিয়েছিলেন, ওনাকে নিয়ে এসছে, উনিও কিন্তু আমেরিকান সিটিজেন। তো এখন দেখা যাচ্ছে যে শুধু আপনার ক্রিমিনালের কথা তো বাদই দিলাম, ক্রাইমে কার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, ইভেন সিটিজেন নন সিটিজেন এই জিনিসটাও পার্থক্য করা হচ্ছে না। তো এটা তো আমরা বলবো একটা ক্ষমতার অপব্যবহার। তারপর আমরা যদি আমেরিকার কনস্টিটিউশনের দিকে তাকাই, এখানে কিন্তু আপনার স্টেট আর ফেডারেল গভর্নমেন্টের একটা ক্ষমতার ভারসাম্য বজায় রাখা হচ্ছিল। কিন্তু এখন আমরা দেখছি যেভাবে করে বিভিন্ন রকমের স্টেটকে টার্গেট করা হচ্ছে। মিনেসোটা থেকে আমরা দেখছি সেখানকার গভর্নর,
তারপর আপনি ইয়ের কথা বলবেন, ওখানকার সেনেটর রিপ্রেজেন্টেটিভের কথা বলবেন, সেগুলো আমরা দেখছি যে একটা শুধুমাত্র মানে অনেক ধরনের সংঘাত দেখছি, সিটিজেন ভার্সেস গভর্নমেন্ট, স্টেট ভার্সেস ফেডারেল গভর্নমেন্ট, এবং বিভিন্ন ধরনের যেমন পুলিশ ভার্সেস আইস, এগুলো বিভিন্ন ধরনের সংঘাত দেখছি। তো এই ধরনের যখন নানামুখী সংঘাত শুরু হয় তখন কিন্তু শান্তি রক্ষা করা খুব কঠিন, এবং শান্তির থেকেও বড় কথা যে একটা গভর্নমেন্টের একটা যে প্রতি একটা ট্রাস্ট থাকে মানুষের। আমরা নিজেরা এসেছি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, যেখানে আমরা কোনোদিন গভর্নমেন্টকে ট্রাস্ট করতাম না, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির একটা গভর্নেন্সের একটা বিশেষ একটা জিনিস হচ্ছে মানুষ সেখানে ট্রাস্ট করে। সেই ট্রাস্টটাই কিন্তু অনেকখানি আপনার ইরোড হয়ে গেছে, অনেকখানি নষ্ট হয়ে গেছে। কাজেই যখন আপনার মধ্যবর্তী নির্বাচন হবে বা 28 এর পরে হয়তো ট্রাম্প থাকবে না, কিন্তু গভর্নেন্সের স্ট্রাকচারে যেই একটা ক্ষতি হয়ে গেল, যেভাবে করে এটার একটা কি বলবো মানে যেই প্রিন্সিপাল গুলোর উপরে গভর্নমেন্ট দাঁড়িয়ে থাকে তার সবকিছু কিন্তু এক্সপ্লিসিট না, অনেক কিছু থাকে ইমপ্লিসিট। ওই জিনিসগুলো যেগুলো নষ্ট হয়ে গেল ওগুলো পুনরুদ্ধার করা এত সহজ হবে বলে মনে হয় না। জি। এবং এই মুহূর্তে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটুখানি পিছু হচ্ছে, সেটা আমার কাছে মনে হয় যে এত যে প্রতিবাদ হচ্ছে মানুষের, সেটাকেই মানে অ্যাড্রেস করার জন্য অ্যাটলিস্ট এখনকার মতো একটুখানি তারা নরম সুরে কথা বলছে এবং একটুখানি পিছু হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ হাসান ফেরদৌস। আমরা গত সপ্তাহে আপনি বলেছিলেন যে মানুষকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনি বলেছিলেন এটা না করলে বড় বিপদ হয়ে যাবে, এবং আমরা দেখলাম মিনিয়াপোলিস ঘুরে দাঁড়িয়েছে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম আইস পিছু হচ্ছে, ফেডারেল সরকার তাদের সিদ্ধান্ত কিছু পাল্টাতে বাধ্য হচ্ছেন। আপনি কিছুটা আমাকে আলোকপাত করেছিলেন, মেইনের ব্যাপারটিও আমরা শুনবো আপনার কাছে। এবং কিন্তু তার পরপরই আমরা দেখলাম যে কংগ্রেসম্যান ইলহান ওমরের উপরে আক্রমণটি হলো। এই যে পরিবেশটি তৈরি হয়েছে, এটি আসলে কেন? এটি কি আপনি পলিটিক্যাল অ্যাটাক বলবেন? এবং এটি আসলে এই আক্রমণটি কেন হলো এবং এটি পরিত্রাণ পাওয়ার উপায়টি কি? ইলহান ওমরের কথা বলবার আগে একটু বলি মিনিয়াপোলিস নিয়ে, যেটা জি, আপনি উল্লেখ জি। করলেন। আপার বিবরণের থেকে স্পষ্ট যে হুম। যে ঘটনা ঘটেছে এটা একটা খোলামেলা ভাবে আমাদের বিরুদ্ধেই আমাদের সরকার যুদ্ধ চালাচ্ছে। হুম। আমাদের সরকার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। হুম। লক্ষ্য করে দেখবেন কারা, এই যে আপনি ছবি দেখালেন, আপনার টেলিভিশন দেখলাম আমরা, কারা প্রতিবাদ করছে, প্রায় সবাই সাদা মানুষ। হুম। তার মানে ব্যাপক নাগরিক সংহতি। এই কারণটা যে ঘটেছে তার বিরুদ্ধে মিনিয়াপোলিস, এবং শুধু মিনিয়াপোলিস নয়, আজকে নিউ ইয়র্কে সারা দেশ জুড়ে প্রতিবাদ দেখেছি আমরা। প্রতিবাদটা কেন? প্রথমত, এটি আমার দেশ নয়, আমার দেশ এমন দেশ নয় যে দেশে আমাদের দেশের সামরিক বাহিনী, আমাদের দেশে সোলজার শহরের রাস্তা নামবে এবং আমাকে আক্রমণ করবে, আমাকে হত্যা করবে। এটা আমার দেশ নয়। এই বার্তাটি দেওয়া হয়েছে, এবং ফলটা কি দাঁড়িয়েছে? ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ধস নেমেছে। খানিকক্ষণ আগে সর্বশেষ জনমত জরিপ পেয়েছি আমি, দেখতে পাচ্ছি মাত্র 35% লোক তাকে সমর্থন করে, 37% লোক তাকে সমর্থন করছে, যার অধিকাংশই তার মাগা বেস। সবচেয়ে বড় ধস নেমেছে কোথায়? এবং ইন্ডিপেন্ডেন্ট, যারা মাঝখানের লোক, রিপাবলিকান নয়, 40% সুইং হয়েছে। ট্রাম্পের পক্ষ থেকে চলে এসছে ট্রাম্পের বিরুদ্ধে 40% মানুষ। এই সুইংটা ঘটেছে। এটা ঘটলো কেন? আমার টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি আমরা যুদ্ধ হচ্ছে, আমার এই এখন যান টিভির পর্দায় সারাক্ষণ আমরা কভারেজ দেখছি আমরা, শুধু আমরাই সারা বিশ্ব জুড়ে, আপনি বিবিসি অন করুন, আপনি যে কোনো টেলিভিশন চ্যানেল অন করুন, এই কথা বলছে। মানে আমার ইমেজটা কি দাঁড়ালো? আমেরিকা, যাকে আমরা বিশ্বের গণতন্ত্রের বাতিঘর বলি, সেই বাতিঘরে এই ঘটনা ঘটছে। এবং কারা করছে লক্ষ্য করে দেবেন, আইস কারা, মুখে মাস্ক পরা। আমেরিকান সোলজাররা ফালুজায় গেছে, আমেরিকান সোলজাররা আফগানিস্তানে ফাইট করেছে, কেউ তো মুখে কখনো মাস্ক পরেনি। আমরা মাস্ক পরে কি লুকোচ্ছি? আমরা কার কাছ থেকে কি লুকোচ্ছি? আমরা কেন আমরা? এবং কখনো এটা আইনসম্মত নয় যে সরকারি এজেন্ট এসে আমাকে আক্রমণ করবে, তারপরে যে জানবো না আমি কে তুমি, তোমার কি নাম, তোমার কি নাম, আমি জানবো না, হতে পারে না। আমার তো কমপ্লেন থাকতে পারে তোমার বিরুদ্ধে, ফলে বেসিকটা হচ্ছে তোমার আইডেন্টিটি, তাই আমাকে জানানো হচ্ছে না। ফলটা কি দাঁড়ালো? আপনারা দেখেছেন
দলের ভেতরে, রিপাবলিকান দলের ভেতরে একটা উল্লেখযোগ্য অংশ প্রতিবাদ করছে। সিনিয়র রিপাবলিকান লিডার্সরা খুশি নয়। এক, 2 নম্বর দেখলেন কি আপনারা, আমরা এতে স্টক বাজারে প্রতিক্রিয়া ঘটলো, অন্য কারণ আছে, বাট স্টিল স্টক মার্কেটে একটা বড় প্রতিক্রিয়া ঘটেছে। জনমত জরিপের ট্রাম্প সাহেবের পতন, দলের ভেতরের অংশের নেগেটিভ রিয়াকশন, বাজারের রিয়াকশন। ট্রাম্প সাহেব তো বোকা মানুষ নন, ফলে তিনি কি বললেন যে আমি ডিএসক্যালেট করব। এটা আমি তাকে ভালো বলছি, আমি তাকে সাধুবাদ দিচ্ছি, তিনি বাস্তবতা বুঝতে পেরে ডিএসক্যালেট করবার, এটাকে টেনে আনবার জন্য ব্যবস্থা নিলেন। কি ব্যবস্থা নিলেন তিনি? 1 নম্বর, ফোন করলেন, খুব জরুরি ছিল ফোনটা করা। কথা বললেন টিম ওয়ালসের সাথে, মিনেসোটার গভর্নরের সাথে, এবং জ্যাকব ফ্রাই যিনি মিনিয়াপোলিসের মেয়র, তার সাথে। খুব জরুরি ছিল যে ফেডারেল গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্টের জন্য কোঅপারেট করে। একটু আগে যে কথা বললাম আমরা ইললিগাল ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, ক্রিমিনালদের বিরুদ্ধে আমাদের কারো কোনো আপত্তি নেই। আমরা কেউ বলি না যে এদেরকে ধরবে না, অবশ্যই ধরবে, কিন্তু প্রক্রিয়াটা মেনে, প্রসেসটা মেনে, আইনটা মেনে। আইনটা মানা হচ্ছে না বলেই তো প্রতিবাদ করছি আমরা। এখন কি দাঁড়ালো? এখন দাঁড়ালো এই যে ট্রাম্প রাজি হয়েছেন, তার নতুন তার বর্ডার জার টম হোমান, তাকে তিনি পাঠিয়েছেন আগের লোকদের সরিয়ে দিয়ে, এবং এদের উইথড্র করার, পার্সিয়াল উইথড্র করার কথা তিনি বলেছেন। প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি মেইন উল্লেখ করলেন, মেইনেও কিন্তু একইভাবে ক্যাম্পেইন চলছিল, এবং গতকাল মেইনের সেনেটর সুজান কলি জানিয়েছেন যে মেইনের ক্যাম্পেইনটা শেষ হয়ে যাচ্ছে, মূলত ইন রিয়াকশন টু ওয়াটস হ্যাপনিং ইন মিনিয়াপোলিস। মিনিয়াপোলিসে তীব্র প্রতিবাদের প্রতিক্রিয়াতে দেখতে পাচ্ছি আমরা যে ড্র ডাউন করা হচ্ছে মেইনে। দিস ইজ গুড। এই অর্থে গুড যে আমরা যদি আমাদের কণ্ঠটা উঁচু করি, আমরা প্রতিবাদ করি, আমরা তাহলে ওয়াশিংটনের রাজপ্রাসাদ পর্যন্ত কিন্তু শব্দটা পৌঁছায়। কারণ আমাদের এই প্রতিবাদটা রিফ্রেশন কোথায় আসে? জনমত জরিপে। আর জনমত জরিপ কি বলছে? আমরা একটু আগে বললাম, মাত্র 37% মানুষ তোমার পক্ষে আছে। আমি শেষ করছি এনার নম্বর দিয়ে, তা হচ্ছে এই যে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, যে অ্যাটমসফিয়ারে আমরা প্রতিনিয়ত বলছি যে তোমরা ইলিগাল ইমিগ্রেন্টরা, তোমরা ইমিগ্রেন্টরা শত্রু আমাদের। আমরা সারাক্ষণ কি বলছি? হোয়াইট হাউস থেকে স্টিফেন মিলার কি বলেছেন? উনি বলেছেন ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট তো ইংরেজি শেখে না, তারা মিলমিশ করে না, অ্যাসিমিলেট করে না। সেকেন্ড জেনারেশন একই কাণ্ড, দেয়ার অল ক্রিমিনালস। জি, ইলহান ওমরকে এবং সকল সোমালিকে যারা বাস করেন মিনিয়াপোলিসে বা মিনেসোটায়, সবাইকে ব্রড ব্রাশে বলা হয়েছে ক্রিমিনাল। ফলে এই যে অ্যাটমসফিয়ার অফ ইনটলারেন্স, এই প্রবল অসহিষ্ণুতা, তার প্রতিক্রিয়া দেখলাম আমরা। একজন কংগ্রেস মেম্বারকে প্রকাশ্যে আক্রমণ করা হচ্ছে। ভাগ্য ভালো, বড় কিছু ঘটেনি, তাকে স্প্রে করা হয়েছে, ভিনিগার বলা হচ্ছে এখন শুনতে পাচ্ছি আমরা, বাট স্টিল ওপেনলি একজন শ্বেতকায় মানুষ ক্ষিপ্ত হয়ে ইলহান ওমরকে, যাকে কিনা আমাদের প্রেসিডেন্ট নানা ভাষায়, অকথ্য ভাষা আক্রমণ করেছেন, তাকে বেরিয়ে যেতে বলেছেন, দেশ চলে যেতে বলেছেন। ফলে এর ফলটা কি দাঁড়ালো? যে আপনার বেস তো রিয়াক্ট করবেই। ফলে এই ক্যাম্প ডাউন করার দায়িত্বটা কার? যিনি শুরু করেছেন তারই। আমরা আশা করব এই ঘটনার পরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগীরা, স্টিফেন মিলার ইনক্লুডেড, তাদের ভাষা বদলাবেন। কারণ ভাষা দিয়ে কিন্তু আক্রমণটা করা হচ্ছে। বন্দুকের চেয়ে বড় কথা ভাষা, বন্দুকের চেয়েও কিন্তু বড় ভাষা, যে ভাষায় আপনি আক্রমণ করছেন সকল ইমিগ্রেন্টদেরকে। আমি শঙ্কিত একটু অন্য কারণে, এবং আমি যাব ম্যানেজমেন্ট আপনার কাছে। শঙ্কিত এই কারণে, আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকাই, তখন কিন্তু আমেরিকাতে এই যে জাপানিজ বংশোদ্ভূত যারা নাগরিক ছিলেন, তাদের অধিকাংশই 80% ছিলেন আমেরিকান বর্ন সিটিজেন। তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো, এবং এর চেয়েও ভয়াবহ কাণ্ড ঘটলো ক্যানাডাতে, এবং সেটা হলো 1941-এ। তাদেরকে শুধু মানে ক্যানাডাতে যারা জাপানিজ বংশোদ্ভূত বর্ন ক্যানাডিয়ান সিটিজেন ছিলেন, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, এবং পরবর্তীতে পরের বছর আমার মনে হয় তাদেরকে বলা হলো যে তোমাদের হাতে 6 ঘন্টা সময় দেওয়া হলো, তোমাদের যা সহায় সম্পত্তি আছে সব বিক্রি করে 6 আওয়ার্সের মধ্যে দেশ ত্যাগ করে চলে যেতে হবে। ইট ইজ ওয়েল ডকুমেন্টেড। সো আপনি যদি ফ্যাসিজমকে না চেক করেন, ইফ ইউ ডোন্ট চেক, দের ইজ নো চেক এন্ড ব্যালেন্স,
তাহলে কিন্তু বিরাট বিপদ আছে সামনে। এই আমেরিকা এবং ক্যানাডার মানে ইমিগ্রেন্ট হিস্ট্রিগুলো খুব একটা সুবিধার না, অত্যন্ত কালোদের কথা না হলে নাই বললাম, সেটি আপনারা সবাই জানেন। ওকে, আমি মেহনাজ মোহন আপনার কাছে যাচ্ছি। এই যে আমরা দেখলাম, বাই দ্য ওয়ে, ইলহান ওমরকে আমি মানে প্রেসিডেন্টকে বলতে শুনেছি, শি ইজ ফ্রম সোমালিয়া অ্যান্ড শি ইজ নাও টিচিং মি আওয়ার কনস্টিটিউশন। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, মানে দিস ইজ হোয়াট ডোনাল্ড ট্রাম্প ওয়াজ সেইং। আমি আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে। আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে ইরানের উপর, এবং এই কেন এর সমর্থক মানে বড় সমর্থক হচ্ছে ইসরায়েল, এবং সেটি বা কেন। এরপর আছে বাংলাদেশ প্রসঙ্গ, যাবেন না কোথাও, আসছি ছোট্ট একটি বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আমেরিকা ইরানের উপর আক্রমণের জন্য তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আসলে ইউএস অ্যাটাক অন ইরান ইজ এমিনেন্ট, একেবারে অবশ্যম্ভাবী এবং যে কোনো মুহূর্তে হতে যাচ্ছে কিনা। ওকে, এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে উনি এই অংশটি আমি আপনাদের কাছে নিজে তুলে ধরছি, কারণ এটি আমাদেরকে রিসার্চ করতে হয়েছে এবং আমি তুলে ধরবো। আলোচনার সাথে বেশ কিছু তথ্য আমরা তুলে নিব। ওকে, উনি বলছেন যে দরকার পড়লে আমি আর্মিকে নামিয়ে দিব, হি উইল হ্যাভ বুটস অন দ্য গ্রাউন্ড। তার মানে উনি স্থলপথেও আক্রমণ করতে তৈরি হচ্ছেন। তার মানে ইউএস ইজ অ্যাটাকিং ইরান। কেন? প্রশ্ন করছে যে কেন আক্রমণ করতে যাচ্ছেন ইরানকে, কেন? ওকে, অনেকগুলি কারণ। আপনাদের অনেকেরই মনে আছে কিছুদিন আগে যে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের সংঘাত শুরু হয়েছিল, সেখানে ইরান ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, দ্যাটস ট্রু। কিন্তু যে পরিমাণ আক্রমণ তারা করেছিল ইসরায়েলের উপর, সেটি ইসরায়েল কিন্তু সম্পূর্ণভাবে প্রতিহত করতে পারেনি। একটি অন্যতম কারণ হচ্ছে তাদের আয়রন ডোম আছে, পেট্রিয়ট আছে, দ্য ডেভিড স্লিং আছে। তারপরেও ইরানের ব্যালিস্টিক মিসাইলস, হাইপারসনিক মিসাইলস ব্যাপক ক্ষতি সাধন করতে পেরেছিল ইসরায়েলের তেল আভিভে এবং ডাউনটাউন তেল আভিভ পর্যন্ত, যেখানে আমরা যতদূর পরিসংখ্যান বলছে যে আমেরিকা থেকে সরবরাহকৃত মানে পেট্রিয়ট অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম 25% শেষ হয়ে গিয়েছিল। তারপরেও তারা ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল। এবং আলোচনাটা ছিল আমেরিকার সাথে ইরানের, সেটি কি যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে তারা যে কোনো মুহূর্তে, কাজে এটিকে তারা নিরস্ত্র করতে হবে। আপনাদের মনে থাকার কথা, 1 দশক আগে একটি চুক্তি হয়েছিল ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময়। ইরান মেনে নিয়েছিল, ইউরোপিয়ান ইউনিয়ন মেনে নিয়েছিল, ইউনাইটেড নেশনস মেনে নিয়েছিল, এবং আমরা শান্তির দিকে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প আসলেন, উনি সেটি ছিঁড়ে ফেলে দিলেন। কেন? বিকজ ইসরায়েল ডিডন্ট লাইক ইট। সো এটি হচ্ছে ইসরায়েলের অন্যতম লক্ষ্য। ইরানকে তারা পর্যস্ত করবেন, তাকে রেজিম, তাদের যে এখন যে রেজিম আছে সেটি তারা পরিবর্তন করে ফেলবেন। এটি হচ্ছে তাদের অন্যতম লক্ষ্য। কেন? এটি করার ফলে সম্পূর্ণ ইরানটি তাদের হাতে চলে আসবে। মিডল ইস্ট কন্ট্রোল করা হবে, সময়ের ব্যাপার মাত্র, তাদের ইচ্ছায় সব কিছু চলবে তখন। সেটি করতে গিয়ে যখন এই যুদ্ধে ইসরায়েল দেখলো যে না, তারা পেরে উঠছেন না, যথেষ্ট ক্ষতি করার পরেও, তখন তারা আমেরিকার সাহায্য নিলেন এবং একটি পিস ট্রিটি, শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো, স্থগিত হলো যুদ্ধ সেই সময়ে। তারপর পরে আমরা কি দেখলাম? দ্য মিডনাইট হ্যামার, আমেরিকান আক্রমণ কি, তাদের উদ্দেশ্য কি? ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং একেবারে শেষ পর্যন্ত পর্যায়ে আছেন তারা, এটিকে ধ্বংস করতে হবে। তাহলে কি করতে হবে? এখানে তারা B-52 বোমার পাঠালেন মিডনাইট হ্যামারের মাধ্যমে এবং দাবি করলেন যে কয়টি পারমাণবিক জায়গা ছিল সব কয়টি ধ্বংস করে ফেলেছেন তারা। ওকে, কেস ইজ ক্লোজ। নো, এবং তারা, ট্রাম্প যথেষ্টভাবে বলেছেন তারা এটি সাফল্য অর্জন করেছেন, দে ওয়ার সাকসেসফুল ডুইং দিস। তারা এটি করতে পারেন, তারা সক্ষম হননি এটি করতে। এখন কি করতে হবে? আমরা কিছুদিন আগে জানলাম ইরানের প্রোটেস্ট হচ্ছিল, এবং এই প্রোটেস্টটির ইন্ধনদাতা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। উদ্দেশ্য একই, রিজিম ফেলে দেওয়া, সরকারের পতন ঘটিয়ে দেওয়া। কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হলেন। যখন সেটি ব্যর্থ হলো, এখন তারা যাচ্ছেন যুদ্ধের দিকে। কেন? আমেরিকা এটি চায়, অবশ্যই চায়, কিন্তু তার চেয়েও বেশি চায় ইসরায়েল। ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ইরানকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করে দেওয়া। এখন আমরা যেটি দেখছি, সবচেয়ে বড় রণতরীর একটি রণতরী কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। বিভিন্ন অয়েল ট্যাঙ্কার, ফিল আপ ট্যাঙ্কার যেগুলি আছে সেটিও রওনা দিয়ে দিয়েছেন সেখানে। অর্থাৎ যে কোনো সময় আমরা দেখব একটি বড়সড় যুদ্ধ বেজে গেছে, ইরানের উপরে আক্রমণ করে বসেছে
আমেরিকা। অনেকেই বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচিত করেছিলেন তারা যুদ্ধ চান না, কিন্তু আমরা দেখছি প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক যুদ্ধ বাজিয়েই যাচ্ছেন। এখন তাদের লক্ষ্য খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি যে ইসলামিক রেজিম আছে সেটিকে সামহাও পরিবর্তন করতেই হবে তাদেরকে, এবং এইটি আসল ঘটনা। চলুন যাই একটু বাংলাদেশের দিকে এই কারণে যাব যে প্রেস কনফারেন্স, বিভিন্ন বড় বড় মিডিয়া বাংলাদেশের যে আলোচনা, দুঃখিত, নির্বাচন হতে যাচ্ছে সেটি কভার করছে তারা ব্যাপকভাবে। দুটি দল একেবারে উপরে উঠে এসেছেন, একটি হচ্ছে বিএনপি, আরেকটি হচ্ছে জামাতে ইসলামী। কেন? কারণ তারা বেশ গ্রাসরুট পর্যায়ে, আপনারা জানেন বিএনপিকে একেবারে অকার্যকর করে রেখেছিলেন গত সরকার, আওয়ামী সরকার, এবং তারা কিন্তু গ্রাসরুট পর্যায়ের একটি দল, তাদের ব্যাপক জনসমর্থন আছেন। তাদের খালেদা জিয়া কিছুদিন আগে পরলোক গমন করেছেন, তারেক রহমান এসেছেন, উনি নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। এখন ওনার জনসমর্থন এখন জনমত জরিপে বলছে 47%। অন্যদিকে আছে জামাতে ইসলামী, যেটি বেশ লাইমলাইট পাচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে। ইন্ডিয়া থেকে বেশ নেগেটিভ ব্যাপার আসছে। স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার আসলে শত্রু দেশ বাংলাদেশ নয়। ইন্ডিয়া হ্যাজ এ ডিফারেন্ট প্রবলেম। ইন্ডিয়ার প্রবলেম হচ্ছে মুসলিম প্রধান দেশগুলি। ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ এ প্রবলেম উইথ বাংলাদেশ, বাট মুসলিম প্রধান যে কোনো দেশ ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ। এটি হচ্ছে মেইন কারণ, এবং তারা এটিকে বিক্রয় করছেন কিভাবে, যে জামাতে ইসলামী যে কোনো সময় বাংলাদেশের পাওয়ারে চলে আসবে এবং বাংলাদেশে একটি কট্টরপন্থী সরকার তৈরি হবে এবং বাংলাদেশ চলে যাবে ইসলামিক টেরোরিজমের দিকে। বাবা, তোমার কি সমস্যা? হু টোল্ড ইউ দিস? বাট এটি তারা ম্যানুফ্যাকচারিং করছেন। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে দেখা যাচ্ছে চরম উৎসাহ উদ্দীপনা এই নির্বাচনকে নিয়ে। কারণ অনেক দিন পর, বহুদিন পর, সত্যিকার অর্থে যারা তরুণ প্রজন্মে আছেন অনেকেই প্রথমবারের মতো বাংলাদেশে এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণ করার আগেও অধিকার ছিল, বয়সও ছিল, কিন্তু তারা কেউই করতে পারেননি আওয়ামী লীগ সরকারের সময়। কাজেই এইবার হবে তরুণ ভোটারদের ব্যাপক আগমন এই নির্বাচনে। তারা কাদেরকে নির্বাচিত করবেন সেটিও একটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, দেখার ব্যাপার। যদিও একটি ব্যাপার আছে যেটি চোখে পড়ার মতো, সেটি হচ্ছে এখনও আমরা দেখছি জামাত বলুন, বিএনপি বলুন, অথবা অন্যান্য দলের দিকে দেখুন আপনি তাকিয়ে, বুড়োরাই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। দিস ইজ নট এ গুড সাইন। তরুণদের উচিত ছিল নেতৃত্ব দেওয়ার এই ব্যাপারটিতে। এদিকে আমরা শুনছি ইন্ডিয়া, দেখছি বড় বড় খবর মিডিয়া আসছে যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে তাদের ফ্যামিলি মেম্বার, ডিপ্লোম্যাটদের ফ্যামিলি মেম্বারকেও সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন বাংলাদেশ থেকে। কিন্তু কেন? বাংলাদেশের সরকারি পর্যায় থেকে, উপদেষ্টা পর্যায় থেকে বলা হয়েছে তারাও শিওর না কেন। আমরা সত্যিকার অর্থে আমরাও এখনো জানি না কেন ইন্ডিয়া কেন এই ধরনের সিদ্ধান্তগুলি নিচ্ছে। কারণ যেটি নেওয়া উচিত ছিল সেটি হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা। একটি সরকার গেছে, একটি বর্তমান সরকার আছেন, অস্থায়ী সরকার, নতুন একটি সরকার আসতে যাচ্ছেন। আপনি যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভারত যদি করতে চায়, তাহলে তাদের উচিত ছিল, এবং উচিত এখনও আছে, বাংলাদেশের সাথে বসা, আলোচনা করা। আপনারা দেখবেন ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে, অনেকেই পক্ষে বিপক্ষে বলছেন, অনেকে বলছেন বাংলাদেশে যাওয়া উচিত হয়নি, যায়নি, ঠিক কাজ করেছে। অন্যদিকে আছেন এত শক্ত হওয়া দরকার কী ছিল, অনেক ক্ষতি হয়ে গেল। একটি ছোট্ট কথা বলি, সেটি হচ্ছে আপনারা কি কখনো শুনেছেন বা দেখেছেন কোথাও যে ইন্ডিয়ান সরকার একবারও বলেছে তোমরা আসো, খেলো, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের? না, বলেনি। বলতে পারতো? অবশ্যই বলতে পারতো। ওকে, নাও চলুন বোর্ড অফ পিস নিয়ে একটু কথা বলা যাক। বোর্ড অফ পিস অফ গাজা, এটি এমন একটা অ্যাটেম্পট যে প্রেসিডেন্ট ট্রাম্পের, যেটার মাধ্যমে উনি বাইপাস করছেন ইউনাইটেড নেশনসকে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, হোয়াট ইজ দ্য ট্রাম্পস রিয়েল প্ল্যান? আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের এই শ্যাম মিথ্যায় ভরা পিস প্ল্যান, উইচ ইজ রিয়েলি অ্যাডাপ্টেড বাই দিস, আসলে প্রকৃতপক্ষে অ্যাডাপ্ট করা হয়েছিল, নেওয়া হয়েছিল ইউএন সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে। ইন এ স্টারিং, যদি আমাকে জিজ্ঞেস করা হন, আমার অভিমত হচ্ছে ইটস এ স্টানিং বিট্রেয়াল অফ দ্য প্যালেস্টিনিয়ানস, এবং এটি একটি ফ্র্যাগ্রেন্ট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। It is overseen, this Board of Peace is overseen by so-called Board of Peace, the peace process.
যেখানে ইউরোপিয়ান লিডার তারা কিন্তু তাদের মুখ ঘুরিয়ে রেখেছেন এই বোর্ড অফ পিস থেকে। নিউমেরাস অথরিটেরিয়ান, বেশ কিছু অথরিটেরিয়ান যারা আছেন, আক্ষরিক অর্থে স্ট্রং ম্যান রেজিম, তারা এটির নেতৃত্ব দিচ্ছেন, এখানে এসেছেন, ইনক্লুডিং সৌদি আরবিয়া, টার্কি, ইজিপ্ট অ্যান্ড মরক্কো। তারা দে সাইন অন দিস charade। ট্রাম্প বলছেন এই প্রতিটি বোর্ড মেম্বারকে পার্মানেন্ট সদস্য হতে হলে $1 বিলিয়ন করে দিতে হবে, তাহলে তারা জয়েন করতে পারবেন এই বোর্ড অফ পিসে। ইনিশিয়ালি এটা ডিজাইন করা হয়েছিল টু সাপোজিটলি ওভারসি ট্রান্সফরমেশন অফ গাজার ট্রান্সফরমেশন, যে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, কমপ্লিটলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এটার ট্রান্সফরমেশনটি হচ্ছিল আসল উদ্দেশ্য প্রথমবার। এটিকে ওভারসি করবে বোর্ড অফ পিস। ইট হ্যাজ ব্রডেন ইটস মিশন, এটি মিশনকে অনেক বড় করে ফেলা হয়েছে, টু সার্ভ অ্যাজ এ কাউন্টার ওয়েট টু দ্য ইউনাইটেড নেশনকে পাশ কাটিয়ে, পর্যদস্ত করে, ক্ষিন্ন করে এটি তৈরি করা হয়েছে বোর্ড অফ পিসকে, which Trump and his authoritarian allies are seeking to gut কি ধ্বংস করে দিতে চাচ্ছেন? ইউনাইটেড নেশনসকে। দ্য বোর্ড অফ পিস ইজ টু বি হেড কে হবে? ট্রাম্প। দ্য বোর্ড অফ পিস টু বি হেডেড বাই ট্রাম্প ইন পারপেচুইটি, সব সময়ের জন্য উনি এটির প্রধান থাকবেন। এটির যে এক্সিকিউটিভ বোর্ড মেম্বার আছেন তারা কারা শুনে নিন একটু। পিপল উইথ ভেরি লিটল এক্সপিরিয়েন্স উইথ দিস রিজন, এই রিজনে তাদের মানে যে অভিজ্ঞতা আছে একেবারেই কম। অল অফ দেম গেভ ফুল থ্রটেড সাপোর্ট ফর দ্য জেনোসাইড, যে কয়জন আছেন সবাই কিন্তু সমর্থন করেছেন প্যালেস্টিনিয়ান জেনোসাইডের ক্ষেত্রে, ইনক্লুডিং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, স্পেশাল এনভয় স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট's son-in-law Jared Kushner, the Wall Street financier Mark Rowan, and former British Prime Minister Tony Blair, and of course the genocide in chief, Israeli Prime Minister Benjamin Netanyahu. The board, এই বোর্ডটি যাদের তারা এনভিশন করছেন গ্লিটারিং গাজা রিভিয়েরা, গাজার সমুদ্র তীরে একটি ঝলমলে শহর অফ হাই রাইজেস। আসলে ইজ দ্য ইউজুয়াল পাইপ ড্রিম ফর কলোনিয়ালিস্ট, উপনিবেশিক শক্তির এটি আরেকটি পাইপ ড্রিম। অ্যাজ ইন অল দ্য কলোনিয়াল ভেঞ্চার্স, যেরকম যত কলোনিয়াল ভেঞ্চার হয়েছে ইতিমধ্যে পৃথিবীতে, আপনি দেখবেন তাদের একটা মানে সিমিলারিটি আছে। ইন্ডিজিনিয়াস ইনহ্যাবিটেন্স, যারা অধিবাসী এখানকার, তাদের যে কলোনিয়ালিস্ট যারা আছেন তাদের ভীষণ বাস্তবায়ন করতে এই যে অধিবাসী যারা আছেন আসল মানুষ, তাদেরকে সরে যেতে হবে। ইন দিস কেস টু বিল্ড এ নিউ গাজা, প্যালেস্টিনিয়ানদেরকে সরে যেতে হবে কমপ্লিটলি, must be ruthlessly suppressed and expelled. Nikolai Mladevo, a Bulgarian diplomat, উনি সার্ভ করবেন, ওনার দায়িত্ব হচ্ছে গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তার অ্যাডভাইজারের মধ্যে আছে ইনক্লুডিং রাবাই আরিয়া লিভিংস্টোন, হু ওয়াজ অ্যালাইড, যিনি আসলে মিত্র কার জানেন? জুইশ সেটলার্স ইন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক, যিনি অলসো ইনভলভ ছিলেন ইসরায়েলি ব্যাকড গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনে। আপনাদের মনে আছে গাজা যখন একেবারে বোমের পর বোম পড়ছিল, মিসাইলের পর মিসাইল পড়ছিল, খাদ্য ছিল না, তখন তারা কি করলেন? গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বানালেন। এটি ছিল আরেকটি ট্র্যাপ, যেখানে 2600 ডেসপারেট প্যালেস্টিনিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছিল, অ্যান্ড 19,000কে আহত করা হয়েছিল যখন তারা আসছিলেন। দে স্ক্র্যাম্বল ফর গ্র্যাব এ পিস অফ ব্রেড, আ ফিউ ফুড আইটেমস ফ্রম দ্য হেলথফুল ডাম্পস। সিকিউরিটি যেটি আছে এটি দেওয়া হবে রিপোর্টেডলি অ্যান্ড পারপেচুয়ালি ওভারসিন বাই স্যামি ন্যাজম্যান। জানেন এই স্যামি ন্যাজম্যানকে? উনি হচ্ছেন সিনিয়র প্যালেস্টিনিয়ান অথরিটি সিকিউরিটি অফিসার, যাকে তার অবর্তমানে গাজা কোর্ট 15 বছরের জেল দিয়েছিল। জানেন কেন? তাকে ইসরায়েলি সরকার নিয়োগ দিয়েছিল হামাসের নেতৃত্বে যারা আছেন তাদেরকে হত্যা করার জন্য, along with international stabilization force, although a few countries seem eager to volunteer these troops. বেশ কয়েকটি সিকিউরিটি দেশ নিয়ে তৈরি করা হচ্ছে সিকিউরিটি ফোর্স, খুব কম সংখ্যক দেশই রাজি হয়েছে এই পর্যন্ত। দ্য বোর্ড অফ পিস হাউএভার, মনে রাখবেন, ইটস ডেড ইন ওয়াটার, কমপ্লিটলি ব্যর্থ হয়ে যাবে যদি হামাস ডিসআর্ম না হয়। সামথিং হামাস বলেছেন তারা এটি করবেন না। It will serve a rather a cover up for Israel's ongoing
যে পদক্ষেপটি নেওয়া হয়েছে এটি আসল পারপাস হচ্ছে ইসরায়েলের আনগোয়িং স্লো মোশন জেনোসাইডকে এগিয়ে নিয়ে যাওয়া। ইসরায়েল এই মুহূর্তে গাজা স্ট্রিপ ছোট, তার 60% অলরেডি দখল করে নিয়েছে। It continues to block the delivery of humanitarian aid, construction materials and fuel into Gaza, where malnutrition, যেখানে malnutrition হচ্ছে একেবারে ব্যাপক পর্যায়ে আছে, অর্থাৎ খাদ্যের অভাবে মানুষ শুকিয়ে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন। The little clean water. It has committed over 1,000 ceasefire violation. আপনারা জানেন ceasefire হয়েছে, ceasefire হওয়ার পর ইসরায়েল 1,000 বার এই ceasefire লঙ্ঘন করেছেন, যার ফলশ্রুতিতে 450 জন প্যালেস্টিনিয়ান এখন পর্যন্ত মারা গেছেন। ট্রাম্প তিনি উন্মোচন করবেন তার রোল অ্যাজ এ debauch imperial victor of Gaza. But his board of peace, like Trump sham university, তার যে বোর্ড অফ পিস আছে, ট্রাম্পের যে ভুয়া ইউনিভার্সিটি ছিল মনে আছে, ট্রাম্প ইউনিভার্সিটি, ইজ অ্যানাদার স্ক্যাম, a way to avoid Palestinian state. এটি আরেকটি হচ্ছে উপায় যার মাধ্যমে তারা প্যালেস্টিনিয়ান স্টেটকে অ্যাভয়েড করবেন এবং এথনিক্যালি ক্লিনজ করবেন প্যালেস্টিনিয়ানদের ফ্রম দেয়ার ওন হোমল্যান্ড। অ্যান্ড ওয়েন দে আর গন, যখন তারা সব শেষ হয়ে যাবে, তারা কি করবেন? এই ধ্বংসাবশেষকে নিয়ে করবেন একটি সিটি, বিল্ড করবেন টাওয়ার্স অ্যান্ড টাউনস, তুলে দেবেন ডেভেলপারদের হাতে টু বিল্ড হাই রাইজেস ইফ দে আর, যদি কখনো সেটি বিল্ড হয়, কিন্তু সেখানে উইল নেভার হাউস প্যালেস্টিনিয়ানস, নেভার। সো নাও ইউ নো হোয়াট ইট মিনস ফর পিস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বোর্ড অফ পিস তাদের লক্ষ্য কি। Board of Peace is a ridiculous piece of documents, and this is why. অনুষ্ঠানে আরেক শেষ করার আগে আরেকটু কথা বলে, মিনিয়াপোলিসে যেটি ঘটনা ঘটে গেল সেটি হচ্ছে এই যে মার্ডারটি হয়ে গেল, দ্য মার্ডার অফ আনআর্মড সিভিলিয়ান অন দ্য স্ট্রিট অফ মিনিয়াপোলিস, যার মধ্যে আছে অ্যালেক্স ফ্রেডি, রেনে গুড। এটি কোনো শক হওয়া উচিত না আমাদের কাছে, ইট শুড নট কাম অ্যাজ এ শক। কেন? আপনাদের মনে আছে যখন ইরাকে হামলা করলো আমেরিকা, ইরাক ইজ ইন ফলুজা, আফগানিস্তান, হেলমেন্ড প্রভিন্সেস, এই আমেরিকান সৈন্যরা টেরোরাইজ করেছেন হ্যাভিলি আর্মড আমেরিকান এক্সিকিউশনার স্কোয়াডস দশকের পর দশক ধরে। ইট শুড নট কাম অ্যাজ এনি শক টু এনি স্টুডেন্টস যারা নিউ জার্সি জেলে আছেন, তারাও এই ধরনের সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন ইন দ্য প্রিজন সিস্টেম। মিলিটারাইজ পুলিশ কি করে? দরিদ্র নেইবারহুড, আরবান নেইবারহুড যায়, দরজা লাথি মেরে ভেঙে ফেলে, কোনো ওয়ারেন্ট দেখায় না, হত্যা করে নির্বিচারে উইথ সেম ইম্পিউনিটি অ্যান্ড ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। আমরা এখন যেটি দেখছি, হোয়াট দ্য রেস্ট অফ আস ফেসিং, আমরা যারা এখন সব যেটা ফেস করছি, এটিকে এমি সিজার বলেছিলেন, ফ্রেঞ্চ লেখক, থিঙ্কার, ইম্পেরিয়াল বুমেরাং। যখন এম্পায়ার্স, সাম্রাজ্য শেষের দিকে আসে, ক্ষয়িষ্ণু হয়ে আসে, উনি ডেকেইজ, তখন তারা এমন সব ট্যাকটিক অবলম্বন করে, স্যাভেজ ফর্মস অফ কন্ট্রোল, তাদেরকে সব কিছু কন্ট্রোল করতে হবে। যে মানুষগুলোকে তারা কন্ট্রোল করেছেন দেশের বাইরে বিদেশে, ডমিনেটেড বাই দ্য ওয়াইডার সোসাইটি ইন দ্য নেম অফ ল অ্যান্ড অর্ডার, সেম জিনিসটা তারা করে থাকেন কোথায়? নিজের দেশে, যেটি আমরা দেখছি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে। দ্য tyranny Athens imposed on the others, অন্যদের উপরে, to decide is a Greek philosopher একদা বলেছিলেন, and finally with the collapse of Athenian democracy imposed on us. But আমরা এখন সবাই ভিকটিম ফিল করছি, আমরা এখন ভিকটিম হয়ে গেছি সবাই, রাইট? But before we became victim of the state terror, আমরা কিন্তু এটার সহযোগী ছিলাম. We were all accomplices. Before we express our moral outrage at the indiscriminate taking of innocent lives, আমরা এটা টলারেট করেছি এবং অনেক সময় উদযাপনও করেছি. Often celebrated this. ওই ইললিগালকে মেরেছে, ওই বর্ডার ক্রস করেছে, ধরে নিয়ে গেছে, ওই গ্যাং মেম্বারকে নিয়েছে, খুব ভালো হয়েছে. We celebrated this as long as they were directed to those people, those nations যেটা আমেরিকা অকুপাই করেছিল, জবরদখল করেছিল, or the poor people
black and brown like me. এটির এই যে ঘূর্ণিঝড়টি এখন দেখছেন, এই ঝড়ের বীজটি আমরাই রোপণ করেছি, আমেরিকার মানুষই রোপণ করেছে। সাইক্লোন তো আসবেই। The machinery of terror and the terror perfected on others, the machinery of the terror and the terror, যেটি অন্যর উপর ব্যবহার করে পারফেকশন আনা হয়েছে, তখন আমরা তাদের অ্যাবান্ডন করেছি, তাদের পাশে দাঁড়াইনি, তাদের বিট্রে করেছি, ইনক্লুডিং দোজ Palestinians in Gaza. Now that state terror is ready for us. সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।